জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। 50 মিনিটের অনুষ্ঠানে রাম মন্দিরের উদ্বোধনে মধ্যমণি মোদি। জানুন অযোধ্যায় সোমবার কখন কি হবে। চেয়ার নেই, গ্যালারি ফাঁকা, শূন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। সভা করল আইএসএফ। রাজ্যের বকেয়া অর্থ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর দপ্তর বৈঠক ডেকেছে। রামলালার সেবায় 1100 কেজি গোবিন্দভোগ চাল অযোধ্যায় পাঠালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য সরকার সব রকমের বন্দোবস্ত করছে। আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। একে ঘিরে জেলায় নানা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। ঠিক এই দিনই কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কর্মসূচি পালন করতে হবে জেলাতেও। এই মর্মে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির লিখিত নির্দেশিকা জেলায় পৌঁছে গিয়েছে। তৃণমূল সূত্রে খবর, এই সিদ্ধান্ত নিয়ে জেলায় দলের অন্দরে প্রশ্ন রয়েছে, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, রাজ্য সভাপতির নির্দেশ অনুযায়ী সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে জেলার প্রতিটি শহর ও ব্লকে একটি করে সংহতি মিছিল হবে। বিকাশের সংযোজন কোর কমিটির সদস্য, সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, শাখা সংগঠনের নেতারা প্রত্যেকে নিজের নিজের এলাকায় থাকবেন। নিজেদের এলাকায় সোমবার বেলা 3টের সময় সংহতি মিছিলের আয়োজন করবেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে না পারলেও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুজোর সামগ্রী পাঠাচ্ছেন ভক্তেরা। রামলালার সেবায় এবার অযোধ্যায় 1100 কেজি গোবিন্দভোগ চাল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সুকান্তবাবু লেখেন, মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আজ প্রভু রামের সেবায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অযোধ্যায় 1100 কেজি গোবিন্দভোগ চাল পাঠালাম। একটি ট্রাকে করে এই চাল পৌঁছে যাবে অযোধ্যায়। রবিবার বালুরঘাটে রামের ছবি অঙ্কিত বিশেষ ধ্বজা নাড়িয়ে এই সফরের সূচনা করেন সুকান্তবাবু। সুকান্তের সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় কর্মী সমর্থকেরাও। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে ফুল ফল সহ পুজোর একাধিক সামগ্রী পৌঁছে গিয়েছে অযোধ্যায়। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ রাম মন্দিরের গর্ভগৃহে রামলালা বা শিশুরামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অযোধ্যায় মহোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন। তার হাত দিয়ে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢালাও আয়োজন করা হয়েছে অযোধ্যায়। দেশের নানা প্রান্ত থেকে অন্তত 8000 মানুষ উদ্বোধনের সময় অযোধ্যায় উপস্থিত থাকবেন। যাবেন তারকা অতিথিরাও। ইতিমধ্যেই অনেকে পৌঁছেও গিয়েছেন। রাম মন্দির উদ্বোধনের পর মোদী অযোধ্যায় একটি জনসভাও করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য সরকার সব রকমের বন্দোবস্ত করছে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে গতকাল নবান্নে শিক্ষা দফতর, পুলিশ, বিদ্যুৎ ও পরিবহন দফতরের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। পরীক্ষা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে তিনি একাধিক নির্দেশ দিয়েছেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পরীক্ষার দিনগুলোতে যাতে সকাল থেকে পর্যাপ্ত সংখ্যায় বাস থাকে, পরিবহন দফতরকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। পরীক্ষার সময় জেলা ও মফস্বলে বিদ্যুতের সরবরাহ যাতে ব্যাঘাত না ঘটে, বিদ্যুৎ দফতরকে তা দেখতে বলা হয়েছে। বনাঞ্চলে যেখানে হাতি বা বন্য পশুর কারণে যান চলাচলে অসুবিধা হয়, সেখানে ড্রপ গেট ব্যবহার করতে বলা হয়েছে বন দপ্তরকে। গত বছরও এরকম 400 ড্রপ গেট বসানো হয়েছিল। পরীক্ষা কেন্দ্রে থাকা পুলিশকে দিয়ে যাতে পরীক্ষার্থীদের ব্যাগ, পকেট বা দেহ তল্লাশি না করা হয়, সে ব্যাপারে মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। মোবাইল বা কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে কোনো পরীক্ষার্থী ঢুকছে কিনা পরীক্ষা কেন্দ্রে নিযুক্ত শিক্ষকেরাই তা পরীক্ষা করে দেখবেন। শুনানি শুরু হতে কিছু সময় বাকি। নগর ও দায়রা আদালতের বিশেষ ইডি আদালত কক্ষের বাইরে ততক্ষণে চলে এসেছেন স্ত্রী, মেয়ে ও অন্য পরিচিতরা। লিফট থেকে বেরিয়ে আসতেই আদালত কক্ষের বাইরে কান্নার রোল। হাউ হাউ করে কেঁদে উঠলেন এক প্রৌঢ়া। তিনি জ্যোৎস্না আঢ্য। 14 দিন আগে তার স্বামী শঙ্কর আঢ্যকে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্টের 14 দিনের হেফাজত শেষে শনিবার দুপুরে ফের আদালতে পেশ করা হয় শঙ্করকে। কোর্ট লকআপ থেকে যখন তাকে বিশেষ ইডি আদালতে নিয়ে আসা হচ্ছিল, তখন আদালত কক্ষের বাইরে স্বামী শঙ্করকে দেখে কাঁদতে শুরু করেন তার স্ত্রী জ্যোৎস্না। এখানেই শেষ নয়। শুনানি পর্ব মিটলে শঙ্করের আইনজীবী বিচারকের কাছে অনুরোধ করেন এজলাসে শঙ্করের সঙ্গে একটু দেখা করতে চান তার স্ত্রী, কথা বলতে চান স্বামীর সঙ্গে। যদিও সেই সাক্ষাৎ অধরা থেকে যায়। কিছু পরে আদালত কক্ষ থেকে বের করে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হচ্ছিল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। চেয়ার নেই, গ্যালারি ফাঁকা। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে একেবারে অন্য ছবি দেখা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওয়াকিবহল মহলের দাবি, জমায়েত না করে আসলে
আসলে নিঃশব্দ প্রতিবাদ করতে চাইল আইএসএফ। কিন্তু কিসের প্রতিবাদ? 1000 জনের বেশি জমায়েত করা যাবে না, তেমনই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নওশাদ সিদ্দিকী জানান, আমরা কোর্ট অর্ডার মেনে চলবো। 1000 জন কর্মী সমর্থক ঢুকবেন আর বাকিরা ঢুকতে পারবেন না, এমনটা হলে তারা মনক্ষুণ্ণ হবেন। তাই নেতাজি ইন্ডোর ফাঁকাই রাখা হবে। নওশাদ বলেন, আমরা কোনোভাবে কোর্ট অর্ডার অমান্য করব না। বিভিন্ন জায়গায় স্ক্রিন করেছি, যার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া হবে। মিডিয়া ছাড়া আর হাতে গুনে মঞ্চে নওশাদ সিদ্দিকী সহ 10 থেকে 12 জন আইএসএফ কর্মীরা রয়েছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোনো জমায়েত না করে প্রতিবাদ করে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান করল আইএসএফ। রাজ্যের বকেয়া অর্থ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর দপ্তর বৈঠক ডেকেছে। আগামী 23শে জানুয়ারি মঙ্গলবার দিল্লিতে এই বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সচিব স্তরে গঠিত কমিটি বকেয়া বিষয়গুলি নিয়ে বৈঠকে বসবে। যেসব দপ্তরের বরাদ্দ আটকে রয়েছে সেগুলির সচিবদের নিয়ে তৈরি হয়েছে কমিটি। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিব পি উলগানাথন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম, পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ, শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈন বৈঠকে যোগ দেবেন। রাজ্যে মোট 6টি দপ্তর প্রধানমন্ত্রীর দপ্তরে ডাকা বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে। সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি থেকে এবার স্থানীয় এলাকার সমস্যার কথাও শুনবে শিলিগুড়ি পুর নিগম। লক্ষ্মীর ভান্ডার, কাস্ট সার্টিফিকেটের সমস্যার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সমস্যার কথাও শুনবেন পুর আধিকারিকেরা। কর্মসূচি শুরুর দিনই এই ঘোষণা করে দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সরাসরি পুর আধিকারিকেরা যেহেতু এই ক্যাম্পগুলিতে থাকবেন, তাই তারা সব সমস্যাই শুনবেন। এই সমস্যার সমাধানও হবে। গৌতম দেবের বক্তব্য, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যেমন পাওয়া যাবে, তেমন এলাকার সমস্যার কথাও শোনা হবে। রাজ্য জুড়েই শনিবার থেকে পাড়ায় পাড়ায় সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। সেই মতো এদিন শিলিগুড়ি পুর নিগম এলাকায় মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের সামনে থেকে এই পরিষেবা শুরু হয়েছে। রবিবার সকালে কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বড় দুর্ঘটনা। তোরণ ভেঙে জখম হলেন এক পুলিশ আধিকারিক। দুর্ঘটনায় আহত অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। তোরণ ভেঙে পড়ে তার মাথা ও কোমরে আঘাত লেগেছে। ইতিমধ্যেই তাকে মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। রেড রোডের উপর দৌড় চলাকালীন হঠাৎ দমকা হাওয়ায় তোরণ ভেঙে পড়ে, আর সেখানেই দাঁড়িয়েছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার। মাথায়, ঘাড়ে ও কোমরে চোট পান সেই তরুণের আঘাতে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, আঘাত গুরুতর নয়, এখন ভালো আছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার। এই হাফ ম্যারাথনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রান্তিক ও দরিদ্র মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে গতকাল রাজ্য জুড়ে সমস্যা সমাধানে জনসংযোগ নামে নতুন কর্মসূচির সূচনা হয়েছে। চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই কর্মসূচির কথা সম্প্রতি ঘোষণা করেন। প্রতিটি জেলায় ব্লক ভিত্তিক শিবিরের আয়োজন করা হচ্ছে। গতকাল কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন জেলায় 6030টি শিবিরের আয়োজন করা হয়। সন্ধ্যা 7টা পর্যন্ত ওই শিবিরে এসেছেন 67,000-এর বেশি মানুষজন। গতকাল প্রথম দিনে জেলা শাসক সহ প্রশাসনের শীর্ষকর্তারা শিবিরগুলি পরিদর্শন করেছেন। তৃণমূল নেতাকে গুলি করতে বাইক নিয়ে যে 3 জন এসেছিলেন, তাদের মধ্যে একজনের মাথায় ছিল হেলমেট, কিন্তু শিরোনাস্ত্র পরেও পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেননি তিনি। অবশেষে আদালত চত্বর থেকে গ্রেফতার হলেন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী খুনে অন্যতম অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকালে আদালত চত্বর থেকে তাঁকে পাকড়াও করা হয়। ধৃতের নাম রহিম মণ্ডল। প্রতি বছর রাজ্য সরকার সঙ্গীত মেলার আয়োজন করে। তারই পাল্টা হিসেবে বিজেপিও বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করতে চেয়েছিল। 20শে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে সঙ্গীত উৎসব করার কথা থাকলেও মিলল না পুলিশের অনুমতি। কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের ব্যানারে এই সঙ্গীত উৎসব হওয়ার কথা ছিল। এই ব্যানারের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। শনিবার জিতেন্দ্রবাবু বলেন, এমন সময় ব্যাপারটা হলো আমরা হাইকোর্টে যাওয়ারও সময় পাবো না, সঙ্গীত উৎসব করারও অনুমতি থাকলো না, শিল্পীরা গান গাইতেও পারবেন না। সরস্বতী পুজোর ঠিক পরেই কোনো একটা অডিটোরিয়ামে এই বঙ্গ সঙ্গীত উৎসব হবে। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ওই জায়গায় যদি দেখা যায় গঙ্গাসাগর ফেরত সাধুরা রয়েছেন বা অন্য কোনো প্রশাসনিক সমস্যা রয়েছে, কি করা যাবে? আর শুভেন্দুর তো তৃতীয় সুর আর ষষ্ঠ সুর ছাড়া কিছু বেরোয়ও না। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে পরপর বেশ কয়েক বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রাজ্য সরকারের মূল অনুষ্ঠান হয়েছে দার্জিলিংয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও শীর্ষ আমলারা এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন। কিন্তু গত 2 বছর ধরে দার্জিলিংয়ে এই অনুষ্ঠান হচ্ছে না। এবারও রাজ্য সরকারের মূল অনুষ্ঠান কলকাতায় হবে। তবে এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখানোর জন্য দার্জিলিংয়ে বিশেষ ব্যবস্থা করছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো।